অনেক তো আলোচনা করলাম ইউরোপের পতন, আমেরিকার পতন, গৃহযুদ্ধের দিকে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু মুসলমানরা কি করবে? ৩টা অপরচুনিটি, মুসলমানদের সুযোগ, মুসলমানদের সম্ভাবনা, মুসলমানদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কিভাবে তারা বাড়াতে পারে, মুসলমানরা কিভাবে স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং এবং ইনভেস্টমেন্ট করতে পারে, যেটার মাধ্যমে মুসলমানরা সারা পৃথিবীর নিয়ন্ত্রণে একটা বড় অংশ নিজের দিকে নিতে পারে। আবার মুসলমানদের ৩টা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে যেটা অ্যাড্রেস না করলে মুসলমানরা আগাইতে পারবে না। আমাদের আজকে আলোচনা হচ্ছে মুসলমানদের সম্ভাবনা এবং করণীয়। এখানে আমি মুসলমানদের কালেকটিভলি তিনটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি নিয়ে আলোচনা করবো, যেটা আমার কাছে মানে প্রত্যেকটা মুসলমান শিক্ষিত মুসলমানের জন্য জানা অপরিহার্য, এবং তিনটা চ্যালেঞ্জ, যে তিনটা চ্যালেঞ্জ ওভারকাম করতে না পারলে মুসলমানদের কোনো আশা নাই। সো প্রশ্ন শুরু করি সম্ভাবনা নিয়ে। দেখেন, অটোমান এম্পায়ারদের 100 বছর রাফলি আগে অটোমান এম্পায়ারের পতন হয়, এবং সেই সাথে অফিসিয়ালি মুসলমানদের যে আধিপত্য, সেই আধিপত্য পৃথিবীতে অনেকটাই কমে যায়। কিন্তু আমরা যদি অটোমান এম্পায়ারের আগের 100 বছরও দেখি, তখন আমরা দেখবো যে অটোমান এম্পায়ার আসলে নাম কাওয়াস্তে এম্পায়ার ছিল, সেটা অনেক দুর্বল হয়ে গেছিল। সো অলমোস্ট ফর লাস্ট 200 বছর অ্যাটলিস্ট মুসলমানদের অবস্থা বা আধিপত্য বা দাপট সেটা মুসলমানদের নাই। কিন্তু এখন মুসলমানদের আবার এমন একটা সুযোগ তৈরি হয়েছে যে সম্ভাবনাটা আমরা যদি না বুঝি তাহলে সম্ভাবনাটা আমরা ডেফিনেটলি হারাবো। সম্ভাবনাটা কি? দেখেন, আমাদের গত 300 বছরের সবচেয়ে বড় পেইন পয়েন্ট বা স্ট্রাগল, বা আমি যদি বলি প্রতিপক্ষ, সেটা ছিল হচ্ছে কি ইউরোপিয়ানরা। এবং ইউরোপিয়ানরা একদিকে আফ্রিকা, আরেকদিকে মিডল ইস্ট, আরেকদিকে ডেফিনেটলি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই পুরা রিজনটা, মানে সারা পৃথিবীতে যত জায়গায় যত সফল দেশ প্রতিষ্ঠান অথবা পাওয়ার যেখানে পাওয়া গেছে, সেখানেই তাদের স্বার্থ এসে তারা সেটাকে কখনো স্লেভারি স্ট্যাবলিশ করছে, কখনো লুট করা শুরু করছে, তারা রেপ করা শুরু করছে, তারা গণহত্যা শুরু করছে, এথনিক ক্লেন্সিং করছে। আমাদেরকে বুঝতে হবে যে ইউরোপিয়ান আমেরিকানদের কাছে এথনিক ক্লেন্সিং এবং আপনার গণহত্যা হচ্ছে কি যে তাদের কাছে মামুলি ব্যাপার, এবং এটাই তাদের ইতিহাস। তারা লুট করবে, গণহত্যা করবে, এথনিক ক্লেন্সিং করবে, এটার মাধ্যমে তারা তাদের নিজেদের শহর, রাস্তা ঘাট সুন্দর করবে, বড় করবে, তারপরে তারা মানবতার মুক্তির কথা বলে ম্যানিপুলেট করবে। এইটাই তাদের ইতিহাস, এবং এখান থেকে তারা কখনো বদলাবে না। এবং এই জায়গাটায় মুসলমানরা তাদের কাছে একটা লম্বা সময় ধরাশায়ী ছিল। আফ্রিকা ধরাশায়ী ছিল, মিডল ইস্ট ধরাশায়ী ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি আফ্রিকাতে তারা নাই। কিন্তু আফ্রিকাতে যে তারা নাই, আফ্রিকাতে আসলে কারা আছে? আচ্ছা, চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট আছে। আপনি ইন্ডিয়ার বাজারে দেখবেন ইন্ডিয়ার অনেক দখল আছে। একেবারে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ থেকে শুরু করে শ্যাম্পু, অনেক কিছু ইন্ডিয়ান, ফাইন। বাট আফ্রিকার যে রাইজ, সারা পৃথিবীর আপনি চাইনিজ প্রফেসর বলেন আর আপনি আমেরিকান হিস্টোরিয়ান বলেন, আপনি দেখবেন তারা সবাই বলতেছে উইদিন নেক্সট 30 to 50 ইয়ার্স আফ্রিকা উইল বিকাম আ গ্লোবাল সুপার পাওয়ার। তার নাইজেরিয়ার মতো দেশ ডেফিনেটলি G20 কান্ট্রির মধ্যে চলে আসার সম্ভাবনা অনেক বেশি, বিকজ নাইজেরিয়ার পপুলেশন এতটা বাড়তেছে, পুরো আফ্রিকার পপুলেশন বাড়তেছে, পুরো আফ্রিকা জেগে উঠতেছে। এটা মাত্র শুরু জেগে ওঠার। কিন্তু এই যে আফ্রিকার জেগে ওঠা, আফ্রিকার একটা বিরাট পপুলেশন আসলে মুসলিম পপুলেশন, এটা কেউ বলে না। সবাই মনে করে আফ্রিকা আসলে খ্রিস্টান মেজরিটি। এটা একদিকে ট্রু, বাট যতগুলা স্পষ্ট আদমশুমারি আমাদের কাছে আসছে, সেখানে আমরা দেখতে পাই যে যেই খ্রিস্টানরা, আফ্রিকান খ্রিস্টানরা, তাদের থেকে আফ্রিকান মুসলমানরা অনেক বেশি এডুকেটেড, এবং তাদের জন্মহার বেশি, এবং তারা অনেক বেশি সামনে আগে আসতেছে, তারা অনেক বেশি প্রভাবশালী। সো আফ্রিকার যে রাইজ, এইটা অন দ্য আদার হ্যান্ড এটা মুসলমানদের রাইজ, আফ্রিকান মুসলিমদের রাইজ। এবং আফ্রিকান যে খ্রিস্টানরা, মানে তারা আসলে ধর্মহারা এবং তারা বিচ্ছিন্ন, তারা সংখ্যায় বেশি এখনো, কিন্তু এই সংখ্যায় বেশিটা সামনের 30 থেকে 40 বছর থাকবে এটা মনে করার কোনো কারণ নাই। অন টপ অফ ইট, আমরা যদি মিডল ইস্টের দিকে তাকাই, পার্টিকুলারলি সিরিয়ার যে পরিবর্তনটা, বাশার আল আসাদ থেকে তার পরবর্তী সময়ের যে পরিবর্তনটা আমরা দেখতেছি, যেখানে কাতার এবং সৌদি আরব, টার্কি, সবাই, রাশিয়া এবং আমেরিকা সবাইকে জোটবদ্ধ হয়ে কিভাবে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলা আসলে রাশিয়া এবং আমেরিকার প্রভাব বলয়ের বাইরে গিয়ে নিজেদের ফান্ডে সিরিয়াকে রিফান্ড করার চেষ্টা করতেছে, সরকারি অফিসের বেতন থেকে শুরু করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিরিয়া, যদি আমরা শুধুমাত্র টার্কির এরদোগানের প্রভাব আমরা দেখি, আমরা বুঝতে পারবো যে সিরিয়া অনেক ক্ষেত্রে এখন মুসলমানদের হাতে। প্যালেস্টাইনে ইসরায়েলের ন্যারেটিভের পতন আবার দেখায় যে ইসরায়েল ইভেনচুয়ালি, এটা প্রমাণিত সত্য যে ইসরায়েল ইভেনচুয়ালি আসলে মুসলমানদের সাথে অ্যাডজাস্ট করতে বাধ্য হবে, অ্যাডজাস্ট করতে চাবে না, অ্যাডজাস্ট করতে সে বাধ্য হবে, এবং প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এখন সেটা কি 6 মাস লাগবে নাকি 6 বছর লাগবে সেটা বলা মুশকিল, বা সেদিকে জিনিসটা যাচ্ছে। অর্থাৎ পুরো মিডল ইস্টে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা খেয়াল করি না। আমরা যদি 1960 সালের সাথে 2025 সালে আমরা যদি কাতার, সৌদি আরব এবং ইউএই, এই 3টা দেশকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা ক্লিয়ারলি দেখব যে এই মাত্র লেস দেন
80 বছরের কম সময় এগুলা পৃথিবীর সবচেয়ে রিচেস্ট সিটি ডেভেলপ করছে। এখন আপনি এই দেশগুলোর অনেক কিছু পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হইল 1960s আপনি যদি এই দেশগুলোকে দেখতেন, আপনি দেখতেন এই দেশগুলোর অর্থনীতি বলে কিছুই নাই, ভাঙাচুরা অবস্থা। সেই তুলনায় এখন এই দেশগুলো, প্রত্যেকটা দেশ, সেটা আমরা জেদ্দার কথা বলি, জেদ্দা শহরের কথা বলি, আমরা ইউএই দুবাইয়ের কথা বলি, অথবা আমরা কাতারের কথা বলি, তারা এখন ইকোনমিক হাব হয়ে গেছে। মানুষ, তারা কিন্তু ইকোনমির হাব ছিল না, এবং এটা বেশি দিন হয় নাই যে তার ইকোনমির হাব হয়েছে। এই যে জয়, এইটাও কিন্তু মুসলমানদের জয়। এখন আপনি অনেক কিছু সমালোচনা করতে পারেন, কিন্তু ইস্যুটা হচ্ছে সমালোচনার ঊর্ধ্বে গিয়ে আপনাকে দেখতে হবে যে ব্রিটিশরা এই জায়গাগুলোকে কলোনাইজ করছিল। এই জায়গাগুলোতে বেশিরভাগ মুসলমান একেবারে অশিক্ষিত ছিল, এবং পৃথিবীর রাজনীতিতে এই শহরগুলা অবাঞ্ছিত ছিল। কেউ এটাকে কেয়ার করতো না। এখন তারা কেয়ার করতে বাধ্য যে সৌদি আরব, কাতার এবং ইউএই কি মনে করে। দে হ্যাভ বিকাম আ পাওয়ার হাউস, এবং এই প্রত্যেকটা দেশের একটা করে ফান্ড আছে, সভারেন ফান্ড আছে, তাদের একটা স্বাধীন ফান্ড আছে। তারা IMF মুক্ত, তারা আমেরিকা এবং ইউরোপের অনেক রকম কলোনাইজেশন ইনস্ট্রুমেন্ট থেকে তারা মুক্ত। আপনি 1960 সালের সাথে তুলনা করলে আপনি এখন ইউএই, কাতার এবং সৌদি আরবকে আপনি চিনতেই পারবেন না। আমেরিকার বেশিরভাগ শহর, ইউরোপের বেশিরভাগ শহর কাতারের মতো ডেভেলপ না, দুবাইয়ের মতো ডেভেলপ না, অ্যাবসলিউটলি না। সো সেই জায়গাটাতে রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এই যে উঠে আসা, এটাও মুসলমানদের উঠে আসা। আপনি খেয়াল করেন যে বাংলাদেশ 1980 সালে কোথায় ছিল, অ্যান্ড 2025 সালে কোথায় আছে। বাংলাদেশ অনেকটা আগায় গেছে, অনেকটা আগায় গেছে। এটা আমরা অনেক সময় এটাকে আমরা খেয়াল করি না। আপনি বাংলাদেশের জিডিপি কত ছিল, এখন কোথায় আছে? শিক্ষার হার কোথায় ছিল, কোথায় আছে? বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার কোথায় ছিল, কোথায় আছে? এগুলো আমরা খেয়াল করি না। অনেক সমালোচনার মধ্যে আমরা ভুলেই যাই যে আমরা কতটা ইমপ্রুভ করছি, কত দিক থেকে। শুধু কি বাংলাদেশ ইমপ্রুভ করছে? না, বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান, এই টোটাল বেল্টে, আফগানিস্তান সহ এই টোটাল বেল্টে যে 60 কোটি মুসলমান, এই 60 কোটি মুসলমানের আপনি যদি 1980s সাথে যদি 2025 কম্পেয়ার করেন, আপনি দেখবেন এদের ইকোনমি, এদের কালেকটিভ ইন্টারেস্ট, এদের সভারেন্টি অনেক কিছু ইমপ্রুভ করছে, সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করছে। হ্যাঁ, অনেক সমালোচনার জায়গা আছে, সমালোচনার জায়গা থাকবেই, কিন্তু মুসলমানদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনি মালয়েশিয়া দেখেন, মালয়েশিয়া 1980 সালে কোথায় ছিল, 2025 সালে কোথায় আছে। আপনি দেখবেন মালয়েশিয়ার মুসলমানদের অনেক ইমপ্রুভ হয়েছে, আর্থ সামাজিক, এডুকেশন, হেলথ কেয়ারে অনেক ইমপ্রুভ হয়েছে। লুক অ্যাট টার্কি, টার্কির মিলিটারি এখন ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল মিলিটারির একটা। এটা অনেকে বলেই ফেলে যে টার্কি এখন ইউরোপের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার। অ্যাটলিস্ট টার্কি ইউরোপের এখন সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পাওয়ারের একটা, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আপনি খালি বলতে পারেন যে লিরা তো অধপতন হয়েছে। লিরার অধপতন টার্কির একমাত্র সূচক না। আপনার টার্কি মিলিটারিলি এবং জিওপলিটিক্যালি, তারা স্ট্র্যাটেজিক্যালি তারা কতটা আগায় গেছে সেটা আপনি মানে 1980 থেকে শুরু করে কোথায় আগায় গেছে, অনেকটা আগায় গেছে। আপনি আপনার আম্মার জেনারেশনে জিজ্ঞেস করেন, আপনি আপনার আব্বাকে জিজ্ঞেস করেন, যারা 1980 সালের আগে জন্মগ্রহণ করছে, এবং তাদেরকে জিজ্ঞেস করেন তো ঢাকা ইউনিভার্সিটিতে ওই সময় অথবা জাহাঙ্গীরনগরে ওই সময় ইসলামের চর্চা কেমন ছিল, মসজিদে ইতিকাফে কয়জন বসতো। তার সাথে আপনি যদি 2025 সালের বাংলাদেশের কম্পেয়ার করেন, আপনি দেখবেন ইতিকাফে প্রচুর তরুণরা যায়, তারাবিতে প্রচুর তরুণরা তারাবি পড়তেছে সারা মাস। এটা বাংলাদেশে আজকে থেকে 50 বছর আগে বাংলাদেশের চিত্র এটা ছিল না। বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে ইসলামের ব্যাপারে এত আগ্রহ ছিল না তরুণদের মধ্যে। বাস্তবতা, আপনি আপনার চাচাদেরকে জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করছি, অনেককে জিজ্ঞেস করছি, বাংলাদেশে 50 বছর আগে ইসলামের ব্যাপারে এত আগ্রহ তরুণীদের ছিল না। এটা এখন আছে, এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে সত্যি না, এটা ইন্ডিয়ান মুসলমানদের ক্ষেত্রে সত্যি, এটা পাকিস্তানের মুসলমানদের ক্ষেত্রে সত্যি, এটা মালয়েশিয়ার মুসলমানদের ক্ষেত্রে সত্যি। সো এই যে জোহরান মামদানি নিউ ইয়র্কে যে পরিবর্তনটা করে ফেলছে, যে মুসলমানদের মধ্যে প্যালেস্টাইন ইস্যুতে যেই একটা আওয়াজ তোলা গেছে, এটা যেমন একটা অভূতপূর্ব বিষয়, বাট পুরো পৃথিবীর মুসলিম বিশ্বের মধ্যে কিন্তু এখন আওয়াজ তোলা যাচ্ছে, এবং আমেরিকার ন্যারেটিভে বদলায় যাচ্ছে। হলিউডে এখন প্যালেস্টাইনের পক্ষে মুভি বানানোর চিন্তা করে, ডকুমেন্টারিকে অ্যাওয়ার্ড দেয়। এই পরিবর্তন একটা অভূতপূর্ব পরিবর্তন সারা মুসলমানদের উত্তরণের সুযোগ, এবং আমেরিকার পতন এবং ইউরোপের ডমিনেন্সের পতন, এটা আমরা দেখতেছি। এই সুযোগটা অনেক বড় সুযোগ। আমরা দেখতে পাইতেছি যে মুসলমানদের জন্য অনেক বেশি স্পেস তৈরি হইতেছে। আপনি ইসলাম নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেন, মানুষের আগ্রহ এখন অনেক বেশি, মানুষ শুনতে চায়, মানুষ জানতে চায়। এখন আমরা যারা টুকটাক কথা বলি, এটা আমাদের ব্যর্থতা যে আমরা যথেষ্ট ভালো কথা বলতে পারি না, যথেষ্ট পড়াশোনা করে কথা বলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। বাট মানুষের যে আগ্রহ ইসলামের ব্যাপারে, এটা খুবই জেনুইন। এটা আপনি যে কোনো ভাষাই বলেন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে মুসলমানদেরকে বুঝতে হবে যে ফাইন্যান্স
যদি আমরা কন্ট্রোল করতে না পারি নিজেদের ফাইন্যান্স, যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট হইতে না পারি, তাহলে কোনোদিন আমরা আসলে দাঁড়াইতে পারবো না। এটা একটা খুবই সিম্পল এক্সাম্পল হচ্ছে সুদান। আপনি যদি খেয়াল করেন, সুদান একটা সময় আফ্রিকা সবচেয়ে ধনী দেশগুলোর একটা ছিল, এবং তারপরে সুদানের মধ্যে স্লেভারি, কলোনাইজেশন, এবং সবচেয়ে বড় কথা লাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে আইএমএফ এর লোন। আইএমএফ এর লোন সুদানকে ধ্বংস করে দিছে, সুদানের ইকোনমিকে ধ্বংস করে দিছে। সুদানের যে কারেন্ট গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের সবচেয়ে বড় পাপী দোষী কারা? ইউরোপিয়ান আমেরিকানরা। অনেক মুসলমানরা বোকার মতো ইউরোপ আমেরিকানদের কাছে প্রার্থনা করে যেন তারা আসলে সুদানকে রক্ষা করে। আরে ভাই, সুদানের এই অবস্থার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইউরোপিয়ান আমেরিকান পলিসি, তাদের কলোনাইজেশন, কখনো সরাসরি কলোনাইজেশন, কখনো সফট কলোনাইজেশন। তারা সুদানকে 100 ভাগে ভাগ করছে, সুদানের ইকোনমিকে ধ্বংস করে দিছে। তারা এটাকে ডেট ট্র্যাপের মধ্যে ফেলে সুদানকে আইএমএফ এর যে বিশাল লোন ধরাই দিছে, সেই লোনের কারণে সুদানের ইকোনমি কোলাপস করছে। যখন ইকোনমি কোলাপস করছে তখন গৃহযুদ্ধ শুরু হয়েছে, এবং ওই গৃহযুদ্ধ এত ভাগে ভেঙে গেছে যে সেটা এখন রিজলভ করা কঠিন হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা সুদানের আলোচনায় মুসলমানরা খেয়াল করে না, যে সুদান এই অবস্থায় এই গৃহযুদ্ধে আসার পিছনের কারণটা কি, গত 50, 100, 200, 300 বছর ইতিহাসটা কি। তখন আপনি সরাসরি দেখবেন যে সুদানকে 10 ভাগে ভাগ করছে, যা সেটাকে কলোনাইজ করার জন্য, এক্সপ্লয়েট করার জন্য। এটা কারা করছে? ওই রোমানরা করছে, ইউরোপ এবং আমেরিকানরা করছে। এখন তারা নিজেদেরকে এটা নির্দোষ ভাব ধরে। কিন্তু সুদান যদি ফাইন্যান্সিয়ালি নিজেদের সভারেন্টি ধরে রাখতে পারতো, একই আমরা যদি দেখি পাকিস্তানের ক্ষেত্রে, পাকিস্তানের ইকোনমি ধ্বংসের একটা বড় কারণ ডেফিনেটলি তাদের করাপশন। আরেকটা বড় কারণ হচ্ছে কি তাদের যে বিশাল লোনের মধ্যে তারা পড়ে গেছে। মুসলমানদেরকে যদি উঠতে হয়, মুসলমানদেরকে তাদের নিজেদের সভারেন ফান্ড তৈরি করতে হবে। মুসলমানরা বিচ্ছিন্নভাবে চিল্লাইতেছে, বিচ্ছিন্নভাবে লাফাইতেছে, কিন্তু মুসলমানদের কোনো কালেকটিভ ফান্ড নেই যে হ্যাঁ আমাদের এই ফান্ড আছে, আমাদের এই 100টা বিজনেস আছে, এই প্রত্যেকটা বিজনেস তার 10% প্রফিট মুসলমানদের এই কজে দিচ্ছে। এরকম কোনো কনসেপ্ট আপনি শুনছেন যে এই ফান্ডগুলোকে দিয়ে আমরা মুসলমানদের যা যা দরকার সেই জিনিসগুলো আমরা করব? এরকম কনসেপ্ট মুসলমানের নাই। মুসলমানের নিজেরা ফাইন্যান্সিয়াল সলভেন্সি এবং ফাইন্যান্সিয়াল সভারেন্টির ইন্ডিপেন্ডেন্স মুসলমানরা বুঝে না, এক্সেপ্ট ফর কাতার। কাতারকে নিয়ে আমি একটা ডিফারেন্ট পুরো ভিডিও বানাবো যে কাতার কেন পুরো মুসলিম বিশ্বের মধ্যে কাতার কেন একটা এক্সেপশনালি সাকসেসফুল কেস, এবং কাতারের মডেলটা কেন অন্যান্য মুসলমানদের বোঝা উচিত যে কাতার কি করে ফেলছে। বাট সেটা আরেকদিনের আলোচনা। বাট আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মুসলমানরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, মুসলমানরা সলভেন্ট হয়, মুসলমানরা বোঝার চেষ্টা করে। আমরা যদি কালেকটিভ সভারেন ফান্ড তৈরি করতে পারি, তখন আমরা আমাদের পক্ষে পলিসিগুলোকে আনতে পারবো। মুসলমানদেরকে বুঝতে হবে যে ফর দ্য গ্রেটার গুড আমাদেরকে একসাথে হইতে হবে। মুসলমানরা যদি অনৈক্যের কারণ খুঁজে, সে সবসময় অনৈক্যের কারণ পাবে, আর মুসলমানরা যদি ঐক্যের কারণ খুঁজে, তারা সবসময় ঐক্যের কারণ পাবে। এটা হচ্ছে মজার বিষয়। আপনি যদি ঐক্যের কারণ খুঁজেন, আপনি ঐক্যের 5টা কারণ পাবেন। আবার আপনি যদি তার অন্য একটা মুসলমানের সাথে অনৈক্যের কারণ খুঁজেন, আপনি অনৈক্যেরও 5টা কারণ খুঁজেন। পয়েন্টটা হলো এটা মুসলমানরা সব ব্যাপারে একমত হইতে পারবে না। মুসলমানরা কি দ্বিমত থাকা সত্ত্বেও ঐক্যে আসতে পারবে কিনা, এটা হচ্ছে কথা। ওই কথার কোনো সুযোগই নাই যে আমরা সবাই একমতে এসে ঐক্য করব। না, আমরা দ্বিমত থাকা সত্ত্বেও ঐক্য তৈরি করতে পারবো কিনা, এটা হচ্ছে ইস্যুটাই এটা না যে আমরা একমতে আসার পরে ঐক্য তৈরি করতে পারবো না। আমরা কোনোদিনই একমতে আসতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে ফর দ্য গ্রেটার গুড আমাদের ঐক্যটা দরকার। যদি আমাদের মধ্যে দ্বিমত আছে, অনেক ব্যাপারে দ্বিমত আছে, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে হেদায়েত দান করুক। আমাদেরকে প্রচুর পরিমাণে তওবা করতে হবে, কারণ আমার আপনার গুনার কোনো শেষ নাই। আমাদেরকে অবশ্যই পরিশুদ্ধি এবং তাজকিয়ার পথে আসতে হবে, তার কোনো বিকল্প নাই। দিনের শেষে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, আমার আপনার পক্ষ থেকে আসে না। কিন্তু মুসলমানদের জন্য এই যে সুযোগ, সেটা সুযোগে সদ্ব্যবহার করা, আবার এট দ্য সেম টাইম যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার চেষ্টা করা মুসলমানদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমরা যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে হেদায়েত দিবেন, আর আমরা যদি চেষ্টা না করি, তাহলে আমরা ফাসেক হিসেবে মারা যাব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।